ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের নবম ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, কারো কি কোনো সমস্যা আছে? তোমাদের এক্সেল যে আমরা এতদিন ক্লাস করাইছিলাম, কোনো সমস্যা থাকলে বলো। কোনো সমস্যা আছে কারো? নাই? আচ্ছা, ওকে। তাহলে আজকে আমরা ঠিক গত ক্লাস এবং এর আগের ক্লাসের মতো করে আমরা আজকেও প্রায় 10টা মতো আমরা সূত্র বা ফর্মুলা আমরা শিখব। এর পরবর্তীতে আমরা পরবর্তী যে কার্যক্রম যে আমরা শেষের দিকে চলে যাব, আমরা সর্বোচ্চ আর একটা দুইটা ক্লাস নেব মাইক্রোসফট এক্সেলের মধ্যে। ওকে, আজকে আমাদের ডাটা ট্রান্সফার, এটা সম্ভবত আমরা করেছি গত ক্লাসে। আজকে আমরা যে প্রথম সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি ম্যাক্সিমাম। তাহলে আমরা তো এটা আগেই ইউজ করেছি, আমরা এটা পার্সোনাল বিল তৈরি করার ক্ষেত্রে ইউজ করছি, তারপরেও এই সূত্রটা সম্পর্কে আমরা আবার বলবো, ঠিক আছে? আমাকে মনে করো কোনো একটা কোম্পানি হোক বা যে কোনো একটা প্রতিষ্ঠান, অনেকগুলো সংখ্যা আছে মনে করো এখান থেকে বললো যে তুমি এখান থেকে সর্বোচ্চ নাম্বারটা বের করে দাও, ঠিক আছে? মনে করো এখানে 10,000 সংখ্যা আছে। এখন যে আমি একটা ব্যবহার যে খুঁজতে চাই, তাহলে আমার একটা কি বড় ধরনের মুসিবত হবে। একটু যদি ব্যতিক্রম হোক তাহলে আমাদের কি করতে পারবো না, আমরা আর ওই কাজটা আর করতে পারবো না, ঠিক আছে? বা ভুল হয়ে যাবে। সেই জন্য আমরা একটা সূত্র আছে কি ম্যাক্সিমাম সূত্র, ম্যাক্সিমাম সূত্রটা ইউজ করে আমরা কি করতে পারবো, ইজিলি সর্বোচ্চ সংখ্যাটা বের করতে পারবো। যেমন কি মনে করো আমি এখানকার ম্যাক্সিমামটা আমি এখানে বের করবো, তাহলে আমি এখানে জাস্ট লিখলাম কি আমি আমাদের সূত্রটা ইউজ করবো। তাহলে আমি এখানে ইকুয়াল সাইনটা দিলাম। এরপর আমাদের সর্বোচ্চ সংখ্যাটা বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে কি জাস্ট এতটুকু এক্স দেবো। এরপরে কিবোর্ডে কি দেবো, ট্যাব দেব। ট্যাব দেওয়ার পর আমরা এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত জাস্ট কি করে দিলাম, ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এরপরে কিবোর্ড থেকে জাস্ট কি দেবো, এন্টার দিলেই আমাদের কি বের হয়ে গেছে, পার্সেন্টেজটা বের হয়ে গেছে, ঠিক আছে? আমরা চাইলে এইভাবে করে যে কোনো সংখ্যা বা একাধিক থাকলে বা অনেকগুলো থাকলে আমরা কি করতে পারবো, ম্যাক্সিমাম সংখ্যাটা বের করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো এই ম্যাক্সিমাম সূত্রের কাজ। ওকে, তাহলে আমরা এই ম্যাক্সিমামটা যে কোনো একটা ঘরের মধ্যে বের করতে পারবো বা যে কোনো একটা সেলের মধ্যে বের করতে পারবো, ঠিক আছে? আমরা এই বিষয়টা এখানেও বের করে দেখাইছি, অথবা এখান থেকে যে কোনো সেলে আমরা কি করতে পারবো, বের করতে পারবো। ওকে, এর পরবর্তীতে যেই আমাদের ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে কি পার্সেন্টেজ। আমরা কিন্তু আগে অনেকবার ইউজ করছি, পার্সেন্টেজটা ব্যবহার করছি এবং পেরেছি। এখন দেখবো কিভাবে করে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে কীভাবে, মনে করো আমাকে এখানে কতগুলো আমাদের কি রয়েছে, সংখ্যা রয়েছে, ঠিক আছে? আমাকে এগুলোর কতগুলো কি বের করতে হচ্ছে, পার্সেন্টেজ বের করতে হচ্ছে। মনে করো আমি এই যে সংখ্যাগুলো আছে এগুলার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বের করবো। মনে করো আমাকে বলা হলো কি এই সংখ্যাগুলোর 30% বের করে দাও অথবা 35% বের করে দাও। তাহলে আমাকে তো আমি ম্যানুয়ালি করলে তো আমার অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু আমি সূত্রের মাধ্যমে জাস্ট একটা বের করব, বাকিগুলো অটোমেটিকলি কী হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে কিভাবে, জাস্ট আমি এই সেলে রাখলাম বা প্রথম সেলে রাখলাম। তাহলে আমি এখানে লিখলাম যে ইকুয়াল সাইন, এরপর লিখলাম যে পার্সেন্টেজ। আমি এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপর কি দেব, ইনটু দেব। কি দেব, ইনটু দিলাম। এরপরে আমি যত পার্সেন্ট দিতে চাচ্ছি, যেমন কি আমি 35% দিলাম। এরপরে দিয়ে দেব পার্সেন্টেজ, ঠিক আছে? জাস্ট এতটুকু। তাহলে আমি কী করতে পারবো, জাস্ট কিবোর্ড থেকে এন্টার দেবো। তাহলে আমাদের কী হয়ে গেছে, পার্সেন্টেজ বের হয়ে গেছে। তাহলে আমি জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে দেবো। দেখো ঠিক বের হয়েছে কিনা। 140-এর 35% হচ্ছে কত, 49, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমাকে যদি বলা হয় যে 50% বের করে দাও, তাহলে আমি এখানে জাস্ট ঠিক সেম কাজটাই করবো। ইকুয়াল সাইনটা দিলাম। এরপর এখান থেকে আমি এই সেলটাকে সিলেক্ট করলাম যার 50% বের করতে চাচ্ছি, ওই সেলটা। এরপর আমরা এখান থেকে কি দেব, ইনটু দিলাম। এরপর এখান থেকে আমি দিয়ে দিলাম কত পার্সেন্ট, 50%, ঠিক আছে? এরপরে জাস্ট আসো কিবোর্ড থেকে এন্টার দিলাম। তাহলে আমরা এই ব্যবহার কি করব, আমাদের নির্দিষ্ট পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ বের করতে পারবো কিনা এখন? আচ্ছা, এরপরে রয়েছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক সময় আমরা মার্ক এন্ট্রি করি অথবা যে কোনো একটা কিছু লেখার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে মনে করো কোনো একটা সংখ্যা বা একটা নির্দিষ্ট পরিমাণের সংখ্যা কী করব,
আমি আলাদা করে ফেলবো, তাইলে তার জন্য আমাকে কী করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করতে হবে। যেমন মনে করো আমি এখান থেকে সবগুলা ডাটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে আসলাম, এখান থেকে আমি ক্লিয়ারে গেলাম, ক্লিয়ার ফরম্যাট, ঠিক আছে। তাহলে এখানে আর কোনো ফরম্যাট নাই। মনে করো এটা মনে করো একটা রেজাল্ট মনে করো, তাহলে এখানে এটা হচ্ছে একটা কি কোনো একটা বিষয়ের একটা মার্ক মনে করো। তাহলে আমি যদি এখানে যদি চাই যে আমাকে বলা হলো কি যারা 50-এর নিচে পাইছে বা 50 থেকে যারা নিচে পাইছে তাদেরগুলো কি করে দাও, তাদের মার্কগুলো যাতে এখানে কি হয়, হাইলাইট হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমি এই কাজটা কীভাবে করে করবো, তাহলে আমি যদি করতে চাই তাহলে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাবের পাশে কি রয়েছে, আমাদের হোম ট্যাব রয়েছে। আমি হোম ট্যাবে যাব, এরপর দেখো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে তুমি বিভিন্ন ধরনের কন্ডিশন কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। আমি জাস্ট এখানে আসলাম, এরপর দেখো এখানে হাইলাইট সেল রোল, এখান থেকে তুমি কোনটা কথা যাচ্ছ। আমাকে বলা হলে মনে করো যারা কি 50 থেকে যারা নিচে পাইছে তাদেরগুলো একটু কি হোক, মার্কিং হোক বা অন্যরকম হয়ে যাক সেলগুলো, কি তার জন্য কি করতে হবে, আমাকে লেস দ্যানটা ইউজ করতে হবে। কি করতে হবে, লেস দ্যান। তাহলে আমি এখান থেকে লেস দ্যানটা ইউজ করলাম, একটা ক্লিক দিলাম, ঠিক আছে। এবার দেখি এখানে কত দেবো আমি, কত এর কম, দেখো এখানে আমি 51, অর্থাৎ 51-এর চেয়ে যারা কম হবে সেগুলো কি হবে, এখানে মার্কিং হবে। এখন মার্কিংটা কি হবে তুমি সেটা এখান থেকে করতে পারবা, বলে দিতে পারবা। এখন কি আসছে, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, তার মানে কি হবে, এখানে হালকা হবে কি, হালকা লাল হবে, ফিল কালার হবে কি হালকা লাল, এরপরে টেক্সটের কালার হবে কি ডার্ক রেড, মানে একেবারে লাল। তাহলে আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো, দেখো এখান থেকে তুমি চাইলে এখান থেকে রেড টেক্সট করতে পারবা, শুধুমাত্র রেড বর্ডার করতে পারবা, এগুলো দেখো, এগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে। এরপরে তুমি চাইলে কাস্টমলি তুমি তোমার মতো করে তুমি এগুলো সেট আপ করতে পারবা। তাহলে আমি এখান থেকে কাস্টম ফরম্যাটে একটা ক্লিক দিলাম, আসছে, এই দেখো এখান থেকে দেখো তুমি চাচ্ছো যে কি এখানে কালার কি দেবা, তুমি হয়ে গেছে, এইখানে দেখো অনেকগুলো আছে। আমি প্রথমত ফিলে গেলাম, তুমি ফিল কালারটা দেবা, মনে করো আমি হলুদ দিলাম, অথবা এখান থেকে একটা কালার চুজ করলাম, এরপরে এখান থেকে ফন্টে গেলাম, ফন্টের কালার কি দেবো, তাহলে ফন্টের কালার সিলেক্ট করলাম, এখান থেকে আমি ফন্টের কালার দিলাম কালো, ঠিক আছে। আমি এখান থেকে কালো সিলেক্ট করে দিলাম, এরপরে চাইলে তুমি এখান থেকে বোল্ড করে দিতে পারো, এরপর এখান থেকে আমি কি করে দিলাম, ওকে দিলাম, জাস্ট আমার আর কোনো কিছু করতে হচ্ছে না। অথবা চাইলে এখান থেকে বর্ডার দিতে পারো, বর্ডার দিলে পারবা, না দিলেও সমস্যা নেই। আমি এতটুকু করে জাস্ট এখান থেকে ওকে করলাম, দেখো। তাহলে যেই সমস্ত সংখ্যাগুলো বা যেই সব মার্কগুলো আমাদের কি আছে 50 থেকে নিচে আছে সেগুলো কি হয়ে গেছে, আমি যেভাবে করে বলেছি সেভাবে হয়ে গেছে, দেখো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে। আমি কেটে দিলাম জাস্ট। এখন আমাকে বলা হলো কি যারা কি বলে যে যারা এই মার্কগুলোর মধ্যে যারা 40 থেকে 60-এর ভিতরে পেয়েছে তাদের মার্কগুলো আমি কি করব, কালারিং করব। তাহলে আমি তার জন্য ঠিক সেমভাবে এখান থেকে সিলেক্ট করলাম, ঠিক সেমভাবে আমি আসো কন্ডিশনাল ফরম্যাটিং একটা ক্লিক দেব, এরপর দেখো হাইলাইট সেল রোল, এখানে গেলাম, এখান থেকে দেখো বিটুইন, ওকে। তাহলে এখান থেকে আমি বিটুইন দিলাম, তাহলে বিটুইন দিলে বলতেছে এখানে কি সর্বোচ্চ সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা কত। তাহলে আমি এখানে ছোট সংখ্যাটা দিলাম, আমি বললাম যে 40 থেকে কত, 40-এর উপরে, সরি এখান থেকে আমি 40 লিখে দিচ্ছি, এরপর এখানে দিয়ে দিলাম আমি 60। এবার এখান থেকে দেখো, এখান থেকে তুমি জাস্ট চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। এখান থেকে ওকে দিলাম, দেখো, অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলো এখানে 40 থেকে 60-এর ভিতরে আছে এগুলো কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। এখন আমি মনে করো কোনোভাবে এটা চেঞ্জ করে দিলাম, এখানে আমি এটাকে 59 করে দিলাম, দেখো তো হাইলাইট হয়ে গেছে কিনা। অথবা এখান থেকে আমি এই সংখ্যাটাকে আমি কত করে দিলাম, 45 করে দিলাম, তাহলে এটাও কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। অথবা আমি এই সংখ্যাটাকে আমি মনে করো 35 করে দিলাম, ঠিক আছে। দেখো তো হয়েছে কিনা। এখন 5 করে দিলে আমরা বুঝছি, দেখুন, অর্থাৎ আমার শর্তের ভিত্তিতে সেলগুলো কি করতে পারবো, হাইলাইট করতে পারবো, এই হচ্ছে বিষয়। এরপর আমি আবার সিলেক্ট করলাম, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটে আবার গেলাম, এরপর দেখো এখানেও আছে পার্সেন্টেজ ইউজ করতে পারবে, এরপর চাইলে এখানে বার ইউজ করতে পারবে, দেখো
অথবা এখানে কালার স্কেল ইউজ করতে পারবা, অথবা এক একটা এক এক কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ কন্ডিশনের ভিত্তিতে তুমি কি করতে পারবা, এগুলো ইউজ করতে পারবা। দেখো 33 হলে মানে এটা যদি 100% হয়, 33 হলে দুটো আছে, এই যে দেখো এখানে 100% আছে এখানে, দেখো আমি এখানে 100% করে দিলাম, 100 করে দিলাম, দেখছো। অথবা আমি এখানে মনে করো আসো, এখানে আমি করে দিলাম মনে করো 200, এখানে না এখানে হবে, আমি এখানে করে দিলাম কত, 200 করে দিলাম মনে করো, এই সেলটা কত করে দিলাম, 200। দেখো ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা ইচ্ছা মতো এখানে কি করতে পারবো, ফরম্যাটিং করতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। এখন এগুলো যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে কি করব, আমি চাচ্ছি যে এখানে কোনো ধরনের কি রাখবো না, আমি কোনো ফরম্যাটিংই রাখবো না, জাস্ট টেক্সটগুলো থাকবে। তাহলে কি করব, আমি কলামটাকে সিলেক্ট করলাম, এরপর দেখো ক্লিয়ারে যাব, এখান থেকে দেখো ক্লিয়ার ফরম্যাটিং, এরপর আছে ক্লিয়ার কন্টেন্ট। তুমি যদি এই যে লেখাগুলো রয়েছে এখানে, টেক্সটগুলো রয়েছে বা বেলগুলো রয়েছে, এগুলো যদি ডিলিট করতে চাও তাহলে এখান থেকে কি দেবো, ক্লিয়ার কন্টেন্ট। তাহলে আমি এখান থেকে ক্লিয়ার ফরম্যাট দিলে আমাদের কি থেকে যাবে, কি থেকে যাবে, এখান থেকে আমাদের ফরম্যাটটা কেটে যাবে। দেখো ফরম্যাট কেটে, কোনো ফরম্যাটিং নেই আর, জাস্ট সিম্পলভাবে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা চাইলে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে রয়েছে আমাদের ডাটা ফর্ম। তাহলে ডাটা ফর্মটা আমরা কিভাবে করব, দেখো এদিকে একটু খেয়াল করো। তাহলে এটা হচ্ছে, এটা মনে করো আমাদের একটা কি টেবিল, আমি চাচ্ছি যে এখানে আমি 10,000 ডাটা কি করব, ইনক্লুড করব, কত হাজার, 10,000 ডাটা ইনক্লুড করবো। এখন আমি যদি বারবার যদি এখানে যদি একটা একটা যদি লিখি, দেখো আমরা অনেকে কীভাবে লিখি, এখানে লিখলাম আমি সাজ্জাদ, লিখলাম সাজ্জাদ আলম লিখলাম, এরপর এখান থেকে আমি ঢাকা লিখলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আমি এখানে একটা সংখ্যা লিখলাম। ঠিক আছে, দেখো আমাকে বারবার কি করতে হচ্ছে, দেখো আমাকে বারবার, দেখো এরপর এখানেও একটা সংখ্যা দিলাম, এরপর আমাকে কি করতে হচ্ছে, এখানে বারবার এখানে নিয়ে আসতে হচ্ছে স্টেপ দিই। ঠিক আছে, তাহলে আমরা চাইলে এখানে একটা ডাটা ফর্ম বানাতে পারবো। ডাটা ফর্ম মানে হচ্ছে কি, আমি একটা ফর্ম বানাবো, জাস্ট ওই ফর্মটা ফিল আপ করে এন্টার দিলে একটা নতুন কি হয়ে যাবে, এন্ট্রি হয়ে যাবে। এবার আরেকটা ফর্ম বানাইলাম, ওখান থেকে আমি কি করলাম, জাস্ট এন্ট্রি দিয়ে কি করলাম, নতুন আরেকটা কি অ্যাড করলাম। এভাবে করে একটা ডাটা ফর্ম কীভাবে করে বানাবো সেটাই দেখবো এখন। ঠিক আছে, তাহলে আমি যদি একটা যে ডাটা ফর্ম বানাতে চাই, দেখো এরকম ডাটা এন্ট্রি, এবার দেখো ডাটা ফর্ম। ঠিক আছে, দেখো এখানে জাস্ট আমরা লিখবো ওই সাগর, এরপর এখান থেকে আমি দিলাম ঢাকা দিলাম, এরপর এখানে একটা সংখ্যা দিলাম, এরপরে এন্টার দিলাম। তাহলে এন্টার দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে, অটোমেটিকলি আরেকটা কি হয়ে গেছে, এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটা লিখলাম এখানে, এরপর এখানে লিখলাম যে আবার ঢাকা লিখলাম, এরপর এখানে একটা সংখ্যা দিলাম, এরপরে জাস্ট এন্টার দিলাম। ঠিক আছে, ঢাকাটা এন্ট্রি হয়ে গেছে। তাহলে আমরা চাইলে এইভাবে করে ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে কি করতে পারবো, সহজেই এন্ট্রি করতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে যেটা এন্ট্রি দেবো সাথে সাথে কি হয়ে যাবে, এখানে এই জায়গার মধ্যে বা এই ফর্মের মধ্যে বা এই টেবিলের মধ্যে এন্ট্রি হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা এই ডাটা ফর্মটা কীভাবে করে বানাবো, আমরা আমাদের স্বাভাবিকভাবে কিন্তু এই ডাটা ফর্মটা আমরা কি করবো না, এখানে পাওয়া যাবে না বা আমরা পাবো না। তাহলে আমাদের একটু কাজ করতে হবে। তাহলে কি করতে হবে, কাজ, তাহলে আমাকে একটা কাজ করতে হবে। তাহলে আমরা এই যে আমাদের কি রয়েছে, রিবনটা রয়েছে, আমরা রিবনটাকে একটু কাস্টমাইজ করব। ঠিক আছে, তাহলে কীভাবে কাস্টমাইজ করব, আমি এখান থেকে যে কোনো একটা ট্যাবের উপরে রাইট বাটন ক্লিক করব। তাহলে এখানে দেখো তো কাস্টমাইজ রিবন কি আছে, কাস্টমাইজ রিবন। তাহলে দেখো এখানে কাস্টমাইজ রিবন একটা ক্লিক দিলাম। এরপর একটু খেয়াল করো, এখানে আমাদের যেই ট্যাবগুলো রয়েছে, এখানে আমাদের কি রয়েছে, অনেকগুলো ট্যাব রয়েছে না, এই ট্যাবগুলো কিন্তু আমাদের এখানে রয়েছে। তাহলে আমি এখান থেকে কোন ট্যাবের আন্ডারে রাখবো, অর্থাৎ আমি যে ডাটা ফর্মটা নেব সেটা কোন ট্যাবের আন্ডারে রাখবো সেটা সিলেক্ট করব। মনে করো আমি হোম ট্যাবের আন্ডারে রাখবো, কোন ট্যাবের আন্ডারে রাখবো, হোম ট্যাব। তাহলে আমি জাস্ট এখানে একটা প্লাসের উপর একটা ক্লিক দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি দিলাম নিউ গ্রুপ। তাহলে আমাদের এখানে হোম ট্যাবের আন্ডারে তো অনেকগুলো আছে, তার সাথে একটা কি হয়ে গেছে, নতুন আরেকটা গ্রুপ অ্যাড হয়ে গেছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করলাম, এবার এখান থেকে রিনেম করে ফেললাম। এটা কি করে ফেললাম,
রিনেম করে লিখলাম যে ডাটা ফর্ম, ঠিক আছে। এখান থেকে একটা আইকন দিতে পারবো, এখান থেকে আমি এটা দিলাম, এরপর এখানে লিখে দিলাম ডাটা ফর্ম, ডাটা ফর্ম দিলাম, এরপর এখান থেকে ওকে করলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ডাটা ফর্ম। তাহলে তুমি চাইলে, আমি তো হোম ট্যাবের আন্ডারে দিলাম, তুমি চাইলে ইনসার্ট ট্যাবের আন্ডারে দাও, চাইলে ড্র ট্যাবের আন্ডারে দাও, অর্থাৎ যে কোনো ট্যাবের আন্ডারে তুমি কি করতে পারবে, এটা এখানে রাখতে পারবা। তাহলে আমি এখানে হোম ট্যাবের আন্ডারে দিলাম। এরপর এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি অল কমান্ড দেব, কি দেব, অল কমান্ড, ঠিক আছে। অর্থাৎ যতগুলো এখানে কমান্ড রয়েছে বা যতগুলো কি রয়েছে আমাদের টুলস রয়েছে সবগুলো এখানে চলে আসছে। এক্সেলে যতগুলো টুলস আছে বা কমান্ড আছে বা অপশন আছে সবগুলো এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আমি খুঁজবো কি, ডাটা ফর্ম। তাহলে আমি এখান থেকে ফর্ম খুঁজবো, ঠিক আছে। আমি কোথায় চলে যাব, অ্যাপে চলে যাব। একটু খেয়াল কর এখানে ফর্ম কোথায় পাওয়া যায়, আসছে ফর্ম, এই দেখো ফর্ম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখো অ্যাড, ঠিক আছে। তাহলে আমাদের ডাটা ফর্মের আন্ডারে কি হয়ে গেছে, ডাটা অ্যাড, সরি এখানে ফর্মটা অ্যাড হয়ে গেছে। এরপর এখান থেকে আমি যাব, এখান থেকে ওকে দেবো জাস্ট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার সিম্পল কাজ। এই কাজটা তোমাদেরকে অবশ্যই করতে হবে, এটা কিন্তু শুরুতে থাকবে না। তাহলে আমি এখানে হোম ট্যাবে গেলাম, দেখি হোম ট্যাবের আন্ডারে আছে কিনা, আছে, আমরা পাইছি। এই দেখো আমরা নতুন একটা কি করছিলাম, আমরা নতুন একটা গ্রুপ ক্রিয়েট করছিলাম, এই গ্রুপের আন্ডারে বা প্যানেলের আন্ডারে কিন্তু আমাদের কি হয়ে গেছে, এই ডাটা ফর্মটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখানে এন্ট্রি দিতে চাই, এখান থেকে যে কোনো একটা জায়গার মধ্যে আমি কার্সর রেখে দেখো ডাটা ফর্ম, ঠিক আছে। এন্ট্রি দিতে চাইলে নিউতে যাব, নিউ, এরপর এখান থেকে আমরা কি দেবো, জাস্ট এন্ট্রি দেব, ঠিক আছে। এন্টার দিলে আমাদের কি হয়ে গেছে, অটোমেটিকলি এখানে এন্ট্রি হয়ে গেছে, দেখো, আচ্ছা না, ক্লোজ করে দিলাম, এই দেখো এন্ট্রি হয়ে গেছে। এখন আরেকটা এন্ট্রি করতে চাইলে দেখো এখানে নিহত একবার জাস্ট ক্লিক দেব, এরপর এখানে দিলাম, এরপরে আমি আবার দিলাম, হয়ে যাচ্ছে। ট্যাব দিয়ে দিয়ে আমরা নিচে চলে আসবো, ঠিক আছে। দেখো এন্টার দিলাম, এরপরে আরেকটা দিলাম, এন্টার দেবে না, এন্টার দেবে যে একদম শেষে, এরপরে দেবে যে কি, দেখো ট্যাব দেবো আমরা এখানে, এরপর এখানে টাকা দিলাম, এরপরে এন্টার দিলাম, ঠিক আছে। ঠিক সেম কাজটা আমি আবার করতেছি, এখান থেকে দেখো, এরপরে এন্টার দেবো, অর্থাৎ শেষে আমরা কি দেবো, একদম শেষে এন্টার দেব। এরপরে এখানে নেইমিল আমি লিখছি, এরপর আমি পরবর্তী সেলে আসার জন্য বা এরিয়াতে আসার জন্য আমি কি দেবো, কিবোর্ডে কি দেবো, ট্যাব দেবো, ট্যাব দিলে পরবর্তী সেলে চলে আসতেছে। এরপরে এখান থেকে টাকা দিয়ে এন্টার করে দিলে তাহলে আমাদের কি হয়ে গেছে, এটা ইনক্লুড হয়ে গেছে। তাহলে এইভাবে করে আমরা চাইলে ডাটা ফর্মটা কি করতে পারবো, ইউজ করতে পারবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ডাটা ফর্ম ইউজ করার বিষয়, ওকে। এরপরে যেটা রয়েছে আমাদের, এটা হচ্ছে কি লোয়ার কেস। মনে করো তোমাকে কতগুলো নাম দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে। তোমাকে বলা হলো যে এই যে নামগুলো দেওয়া হয়েছে তোমাকে, এই নামগুলো কি করে দাও, তুমি সবগুলো ছোট হাতে করে দাও। তো তুমি এইভাবে কি করবে, তুমি এখান থেকে, আমরা কিন্তু লোয়ার কেস কিভাবে করছিলাম, ওয়ার্ডের মধ্যে কিভাবে করছিলাম, আমরা এইভাবে করে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে এখানে কি করছিলাম, লোয়ার কেস করছিলাম না। হোমের আন্ডারে আমরা লোয়ার কেস পাইছিলাম না, দেখো তো এখানে পাওয়া যায় কিনা, কেন আছে, আছে কি না। আমরা কিন্তু যখন ওয়ার্ডে গিয়েছিলাম, কই ওয়ার্ড কই, তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো মনে করো আমি এখানে ওয়ার্ড আসলাম, আমি চাচ্ছি সবগুলা এই লাইনের সবগুলা শব্দকে বা প্রত্যেকটা ওয়ার্ডকে কি করে ফেলবা, অথবা প্রত্যেকটা লেটারকে তুমি ছোট হাতের করে ফেলবা। তাহলে আমি এখানে সিলেক্ট করে এখান থেকে দেখো কেস ছিল কিন্তু এখানে সেন্টেন্স কেস, লোয়ার কেস, দেখো তো আমরা সবগুলো ছোট হাতে করে ফেলছি। কিন্তু এখানে এক্সেলে কি ওই টুলসটা আছে নাকি নাই, দেখো তো আমি এখানে করলাম, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করলাম, দেখো তো এখানে কোথাও লোয়ার কেস পাও কিনা, আছে এখানে নাই। তাহলে আমাদের কি করতে হবে, একটা সূত্র ইউজ করে আমাকে লোয়ার কেসটা করতে হবে। তাহলে আমি এখানে করবো, এখানে আমি ইকুয়াল সাইনটা দিলাম, এরপর লিখবো আমি কি লোয়ার কেস, LOWER, লোয়ার দিয়ে ট্যাব দেব, এরপর আমি জাস্ট টেক্সটটাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। এরপর আমি নিচের দিকে ড্রাগ করে দিলে সবগুলা কি হয়ে গেছে, লোয়ার কেস বা ছোট হাতে
হয়ে গেছে। এইভাবে করে আমরা চাইলে আমাদের টেক্সটগুলোকে ছোটো হাতে করে ফেলতে পারবো। ওকে, এরপর হচ্ছে আপার কেস। মনে করো এখানে সবগুলা কি আছে, দেখো সবগুলা লোয়ার কেসে আছে মনে করো এগুলা, অথবা এগুলো সবগুলা কি আছে, একটা দেখো প্রত্যেকটা নামের প্রত্যেকটা অংশের প্রথম লেটারটা বড় হাতের আছে বা এগুলো ছোটো হাতের আছে। কারণ আমি যে চাচ্ছি সবগুলাকে ক্যাপিটাল লেটার করে ফেলবো, তাহলে কি করতে হবে, এখানের জন্য আপার কেসটা ইউজ করতে হবে। তাহলে আমি ইকুয়াল সাইনটা দিলাম, লিখলাম যে আপার কেস, দেখো নিচ্ছি ট্যাপ দেবো। এরপর এখান থেকে আমি জাস্ট টেক্সটটা কী করে দেবো, সিলেক্ট করে দিয়ে এখান থেকে কী দেবো, এন্টার দেবো। তাহলে এইভাবে করে আমরা কী করবো, লোয়ার কেসটা আপার কেসটা ইউজ করতে পারি। তাহলে আমি সিলেক্ট করে এখান থেকে কী দিলাম, ওকে। তাহলে সবগুলো কী হয়ে গেছে, আমাদের ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। তাহলে আমরা এভাবে করে লোয়ার কেস আপার কেসটা ইউজ করে সবগুলা টেক্সট বা লেটারগুলোকে কী করে ফেলতে পারবো, ক্যাপিটাল লেটার করে ফেলতে পারবো, ঠিক আছে। এরপর রয়েছে আমাদের প্রপার কেস। মনে করো এখানে তোমাকে দেওয়া হয়েছে সবগুলা ক্যাপিটাল লেটার, তোমার প্রয়োজন হচ্ছে কি করবা, এখান থেকে কি ইউজ করবা, এখান থেকে তুমি কি প্রপার কেস করে ফেলবা। প্রপার কেস হচ্ছে কি, যেমন কি নামের প্রপার কেস মানে হচ্ছে কি, এখানে প্রত্যেকটা ওয়ার্ডের বা প্রত্যেকটা নামের অংশের প্রথম লেটারটা বড় হাতের হবে, বাকিগুলো কি হবে, ছোট হাতের হবে। তাহলে এটাকে বলা হয় প্রপার কেস। তাহলে আমি প্রপার কেস করার জন্য ঠিক সেম কাজটা করব, এখানে ইকুয়াল সাইনটা দেবো। এরপর এখানে লিখলাম যে আমি কি প্রপার, PROPER, ঠিক আছে। এরপরে ট্যাপ দিলাম, এরপর আমি এখান থেকে টেক্সটটা দেখাই দিলাম, ঠিক আছে। এই হচ্ছে জাস্ট সিম্পল কাজ, পারা যাবে তো। তাহলে এই হচ্ছে আমাদের কি প্রপার কেসের কাজ, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা কাজ আছে শুধুমাত্র আজকে, সেটা হচ্ছে কি এজ ক্যালকুলেটর। আমরা চাইলে এখানে এজ ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের জন্ম তারিখটা বের করতে পারবো, বা আমাদের বয়স কতদিন হয়েছে, কত মাস হয়েছে, কতদিন হয়েছে, আমরা কমপ্লিট বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা সেটা বের করার জন্য প্রথমত কী করতে হবে, একটু খেয়াল করো। দেখো প্রথমত যেই কাজটা করবো সেটা হচ্ছে, আমি এই যে কাজটা এখানে আছে সেটা আমরা কোথায় করতেছি, এই জায়গায় করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিলাম ডেট অফ বার্থ দিলাম, এরপরে টুডে অর্থাৎ আজকের তারিখ আর কি, ঠিক আছে। এরপর আমি এই দুইটা সেল, দেখো এই দুইটা সেলের কি আছে, এখানে লেআউট কি আছে, স্বাভাবিকভাবে যে একটা ফরম্যাটিং থাকে, ফরম্যাটিংটা কি আছে দেখো তো, এখানে ফরম্যাটিং কি আছে, জেনারেল দেওয়া আছে, ঠিক আছে। আমাকে প্রথমত যে কাজটা করতে হবে, এই দুইটা সেলকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দুইটা কি করে ফেলবো, এই জায়গায় এসে এখানে কি করে দেবো, ডেট করে দেবো, কি করে দেবো, ডেট। তাহলে এখান থেকে আমি কি করে দিলাম, ডেট করে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে ডেট ক্লিক দিলাম। তাহলে আমাদের এই দুইটা সেল কি হয়ে গেছে, এখন ডেট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এখানে আজকের তারিখটা দেবো। তাহলে আজকের তারিখ, কই তারিখ, ইকুয়াল সাইনটা দিলাম, এরপর এখানে দিয়ে দিলাম টুডে। এটা হচ্ছে আজকের তারিখ বের করার সূত্র, টুডে ট্যাপ দিয়ে এন্টার দিলাম। তাহলে আজকের তারিখ কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তাহলে আজকের তারিখ হচ্ছে কই তারিখ, 8 তারিখ 6 মাস 2024। ঠিক সেমভাবে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দেবো। কারো একটা জন্ম তারিখ বলো তো দেখি, বলো। 16/2/7, তার মানে হচ্ছে কি আমাদের প্রথমত আমি 2 দিলাম, এরপরে দিলাম আমি 16, এরপরে দিলাম 2007, ঠিক আছে। দেখি আমাদের হয় কিনা, দেখো। তাহলে আমাদের তারিখটা কোথায়, মাঝখানে নাকি শুরুতে, তারিখ কোথায়, মাঝখানে হচ্ছে তারিখ, শুরুটা হচ্ছে মাস, এরপর একটা হচ্ছে বছর, ঠিক আছে। এখন আমি কত বছর বয়স হয়েছে তার সেটা বের করব। এটা বের করার জন্য আমি এখানে লিখলাম ইয়ার, ঠিক আছে। দেখি কেন আমরা কি সূত্রটা ইউজ করছি, দেখো। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি ডেটেড ইফ, সূত্রটা কি ডেটেড ইফ, আসো কি আছে আমাদের ডেটেড ইফ। তাহলে আমি এই দেখো এই কাজটা বা এই সূত্রটা আমরা এখানে কি করব, অ্যাপ্লাই করব। তাহলে আমি এটা করার জন্য কি করব, এখানে এই করে রাখলাম, এরপর এখানে লিখলাম যে ডেটেড ইফ, ঠিক আছে, ডেটেড ইফ। এরপর আমি প্রথম সেলটাকে সিলেক্ট করে দিলাম, অর্থাৎ জন্ম তারিখটা আর কি, কমা দিলাম, এরপরে এটা দিলাম, দ্বিতীয়টা দিলাম, এরপরে কমা দিয়ে
ডাবল কোটেশন দিয়ে ওয়াই দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম, এরপর এন্টার দিলাম। দেখো তো তাহলে তার বয়স কত বছর হয়েছে? 17 বছর। তাহলে বয়স কত? 17 বছর। তাহলে এখানে যে আমি মান্থ বের করতে চাই, 17 বছরের পরে কি বের করবো আমি? কত বছর? তাহলে 17 বছর মাস বের করবো, অর্থাৎ 17 বছরের পরে তার কত মাস হয়েছে সেটা বের করবো। তাহলে আমি প্রথমত লিখে দিলাম মান্থ। ঠিক আছে, একটু সূত্রটা একটু খেয়াল করো, কেন সূত্রটা কিন্তু দেওয়া আছে দেখো। তাহলে এখানে ঠিক সেম জিনিস, শুধুমাত্র কি ওয়াই এম দেওয়া হয়েছে। তাহলে আমি এখানে হয়ে গেছে, তাহলে আমি এই সেলে রাখলাম, এখানে ইকুয়াল সাইনটা দিলাম, ঠিক সেম ভাবে ডেটেড ইফ। এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, কই আসে নাই। এরপরে প্রথম সেল কমা দেব, দ্বিতীয় সেলটা দেব কমা দেব, এরপরে ডবল কোটেশন শুরু, এরপরে ওয়াই এম ডবল কোটেশন শেষ, এন্টার দিলাম। 17 বছর কত মাস হয়েছে? 3 মাস হয়েছে। এরপরে বের করবো আমার কত দিন হয়েছে, 3 মাসের পরে কত দিন হয়েছে। হ্যাঁ, 3 মাসের পরে কত দিন? ঠিক আছে, ঠিক সেম কাজটাই করবো। দেখো এখানে সূত্রটা একটু খেয়াল করো, এম ডি মান্থ, এমন কি মান্থের পরে কি আছে? দিন আছে, তাহলে দিনটাই বের হবে। তাহলে আমি এখানে ঠিক সেম ভাবে ডেটেড ইফ, ঠিক আছে, এরপরে ঠিক সেম কাজটা কমা দিলাম, দ্বিতীয় ঘটা দিলাম, এরপরে দেবো কি এম ডি। ঠিক আছে, এরপর দেখো তাহলে 17 বছর 3 মাস কত দিন? 23 দিন হয়েছে। এই হচ্ছে কি, এখন মনে করো আরেকজনের একটা জন্ম তারিখ বলো, আশিকুর রহমানের জন্ম তারিখটা বলো তো দেখি, বলো ফেলো। 8 জুন, তার মানে হচ্ছে 6 মাস, সরি ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, জুন, ঠিক আছে। এরপরে দেবো যে 8ই জুন, তারপর কত সাল? 2000 কত? 2010। ও 2006। আচ্ছা, তাহলে আমি জাস্ট বাইরে একটা ক্লিক দিলাম। দেখো দেখছো, আজকের তারিখ দিয়ে তার বয়স কত বছর হয়ে গেছে? 18 বছর হয়ে গেছে। ঠিক আছে, আশিকুর রহমান তাহলে আজকে কি জন্মদিন না? তাইলে আজকে হচ্ছে 80, তাহলে ওকে একটু বার্থডে কি করবা? ঠিক আছে, আমরা কি বের করতে পারবো? এই ব্যাপার নিয়ে পারবো না। আচ্ছা, এইগুলো হচ্ছে জাস্ট তোমার প্রয়োজন হলে, কিন্তু তোমার মেইন জিনিসটা হচ্ছে কিভাবে করে সূত্র অ্যাপ্লাই করতে হয়, সেই জিনিসটা কি করতে হবে আমাদের শিখতে হবে। যে এখন তুমি যে প্রফেশনে যাও না কেন, প্রত্যেকটা প্রফেশনের জন্য আলাদা আলাদা তারা কি করবে, সূত্র বা যা ইউজ করতে হয় তা তোমাকে দেখাই দেবে। ঠিক আছে, এখন তোমাদের যে কাজগুলো দেখাইলাম সেগুলো হচ্ছে কি মূল কাজ। ঠিক আছে, আমরা কি বের করতে পারবো এখন? হ্যাঁ, এখন আমি যদি ফুল মান্থ বের করতে চাই, এই আমি যদি এখন কি বের করতে চাই, মানে কত মাস হয়েছে এটা বের করতে চাই, তাহলে কিভাবে বের করবো? দেখো এখানে, এই দেখো ঠিক সেম ভাবে দেখো টোটাল মান্থ বের কিভাবে বের হয়েছে, শুধুমাত্র কি দিছে এখানে এম। তাহলে আমি যদি এখানে টোটাল মান্থ বের করতে চাই, দেখো ইকুয়াল সাইন, এরপর লিখলাম আমি ডেটেড ইফ, এরপরে শুরু, এরপরে প্রথম সেলটা কমা দিলাম, দ্বিতীয় সেলটা এরপরে কমা দিলাম, এরপরে ডাবল কোটেশন দিলাম, এরপরে দিলাম আমি মান। ওকে, এন্টার দিলাম। তাহলে কত মাস হয়েছে তা টোটাল? 18 বছর হলে কত মাস হয়েছে? 216 মান্থ হয়েছে। ঠিক আছে, এবার কত দিন হয়েছে এটা বের করব। ঠিক সেম কাজ আমরা শুধুমাত্র কি ইউজ করবো, যে এম এর জায়গায় শুধুমাত্র ডি ইউজ করবো শুধুমাত্র। তাহলে আমি ঠিক সেম কাজটা আবার করতেছি। ঠিক আছে, এরপর এখানে প্রথম সেলটা কমা, দ্বিতীয় সেলটা কমা, এরপর দেবো যে আমি কি, ঠিক আছে, এরপরে এন্টার দিলাম। 6500 কত দিন হয়েছে? 75 দিন হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে টোটাল মান্থ বা টোটাল ডেজ, এরপরে টোটাল বছর, ঠিক আছে, বের করতে পারবো তো?
আচ্ছা, তাইলে আজকে আমরা যে এই বিষয়গুলো দেখালাম একদম ছোট হলেও এই বিষয়গুলো একটু দেখে নেবা, ঠিক আছে? আগামী ক্লাস এবং আমরা আগামী 2-3টা ক্লাসের মধ্যে সর্বোচ্চ 2-3টা ক্লাসের মধ্যে কি করব, এক্সেলটা শেষ করব। এরপরে আমরা পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে করে আমরা প্রিন্ট আউট করব, প্রিন্ট আউটের বিষয়ে কি কি আসতে পারে, এরপরে কিভাবে করে হেডিং এর কিভাবে করে আমরা এক্সেলের মধ্যে হেডিং ইউজ করব, এরপরে আমরা কিভাবে করে ফুটার ইউজ করব, হিডার ইউজ করব, ঠিক আছে? হিডার উপর নিচে কীভাবে নিয়ে যাব, কিভাবে আমরা লোগো ইউজ করব। এখানে অনেক সময় আমাদের এখানে ওয়াটারমার্ক ইউজ করতে হয় না, তো আমরা তো এখানে ওয়াটারমার্কের অপশন পাবো না। দেখো তো এখানে কোথাও ওয়াটারমার্কের অপশন আছে কিনা। আমরা কিন্তু ওয়ার্ডের মধ্যে সহজে কী করছি, ওয়াটারমার্ক অ্যাড করছি, ঠিক আছে? আমরা দেখব বিষয়গুলো কিভাবে করে কি করতে হয়, কিভাবে করে প্রিন্ট আউট করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ওকে, আজকে এই পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।